Welcome to Akhara Study. Today we shall learn West Bengal Board Class 5 English book Butterfly. New syllabus Lesson 3 Full Money's India. Akhara Study-তে সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো এবং নতুন কিছু শেখার জন্য একদম তৈরি। আজকে আমাদের সাথে গাইড হিসেবে আছে ছোট্ট বন্ধু ফুলমণি। আজ ওর হাত ধরে আমরা বেরিয়ে পড়ব এক দারুণ আর রঙিন সফরে। তো আর দেরি কেন, চলো শুরু করা যাক। ফুলমণি হল এক ছোট্ট সাঁওতাল মেয়ে। আচ্ছা, তোমাদের কি ছবি আঁকতে ভালো লাগে? ফুলমণির কিন্তু ভীষণ ভালো লাগে। তার সবচেয়ে প্রিয় কাজই হল মাটির দেয়ালে ছবি আঁকা। ঠিক যেমন তার বাড়ির বড়রা করে থাকেন, ফুলমণিও তার মাটির দেয়ালে গাছ, ফুল আর পাখির ছবি একদম প্রাণবন্ত করে তোলে। লাল, সাদা, সবুজ আর হলুদ, কত যে রং থাকে তার ছবিতে। কিন্তু জানো তো, ওর এই ছবি আঁকার অভ্যাসের সঙ্গে আমাদের দেশের এক অতি প্রাচীন ইতিহাসের গভীর সম্পর্ক লুকিয়ে আছে। চলো সেটাই আবার জানা যাক। ফুলমণির দিদিমণি তাকে ক্লাসে বলেছিলেন যে একদম প্রাচীনকালের মানুষরাও ঠিক এভাবে গুহায় আর পাথরের গায়ে ছবি আঁকত। তো চলো আজ ফুলমণির হাত ধরে একটা জাদুকরি টাইম মেশিনে চড়ে বসি। আজকের দিনের এই সুন্দর গ্রাম থেকে আমরা সোজা পিছিয়ে যাব ইতিহাসের পাতায়। প্রথমে যাব মোগল যুগে, তারপর আরও পিছিয়ে 2000 বছর আগের অজন্তা ও ইলোরায়, আর তারপর একেবারে 20,000 বছর আগের প্রাচীন ভারতে। চলো দেখি আমাদের এই বিশাল দেশের আনাচে কানাচে আর কি কি ম্যাজিক লুকিয়ে আছে। ব্যাস, আমরা চলে এলাম মধ্যপ্রদেশের ভীমবেটকায়। চারপাশটা একটু ভালো করে দেখো তো। এই গুহার ভেতরের পাথরের গায়ে যে আঁকাগুলো দেখতে পাচ্ছ, গেস করতে পারো এগুলো ঠিক কত পুরনো? এগুলো 20,000 বছরেরও বেশি পুরনো। হ্যাঁ, ঠিকই শুনছ, 20,000 বছর। ভাবলেই গায়ে কাটা দেয়, তাই না? সেই প্রাচীন যুগের মানুষরা এই ছবিগুলো এঁকেছিল। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় কি জানো? তারা ঠিক আমাদের ফুলমণির মতোই লাল, সাদা, সবুজ আর হলুদ রং ব্যবহার করেছিল। প্রাচীন ভারতের এই বিশাল গুহাচিত্র দেখে যে কেউ একেবারে অবাক হয়ে যাবে। টাইম মেশিনে সময়টা এবার একটু এগিয়ে নেওয়া যাক। আমরা এখন মহারাষ্ট্রের অজন্তা গুহায়। এখানকার ছবিগুলো প্রায় 2000 বছর আগে ভারতের মহান শিল্পীরা এঁকেছিলেন। আর এগুলো মূলত ভগবান বুদ্ধের জীবনের নানা গল্পের ওপর ভিত্তি করে তৈরি। এই চমৎকার ছবিগুলোকে ইংরেজিতে বলা হয় ফ্রেস্কো। শব্দটা মনে রেখো কিন্তু, ফ্রেস্কো। এর মানে হল দেওয়ালের নরম প্লাস্টারের ওপর করা ছবি। প্রাচীন শিল্পীরা কিভাবে এই প্লাস্টারের ওপর এত নিখুঁতভাবে রং আর তুলির টান দিয়েছিলেন সেটা দেখলে অবাক হতে হয়। অজন্তার পরেই আমরা চলে এলাম মহারাষ্ট্রের আরেকটা বিস্ময়কর জায়গায়, ইলোরা গুহা। তবে এখানে কিন্তু আর ফ্রেস্কো নয়, এখানে তোমরা দেখতে পাবে স্কাল্পচার বা ভাস্কর্য। এই যে কাঠ বা পাথর কেটে কেটে সুন্দর সব মূর্তি তৈরি করা হয় না, ওগুলোকেই বলে স্কাল্পচার। ইলোরা গুহা হল বিভিন্ন ধর্মের এক অপূর্ব মিলনস্থল। এখানে হিন্দু, বৌদ্ধ এবং জৈন ধর্মের দেবদেবীদের বিশাল বিশাল সব মূর্তি খুব শান্তিতে পাশাপাশি দাঁড়িয়ে আছে। এত বড় বড় পাথর কাটা ভাস্কর্যগুলো দেখলে মন একেবারে শান্ত হয়ে যায়। আচ্ছা, প্রাচীনকালের এই অপরূপ শিল্পকলা কিন্তু শুধু গুহা বা দেওয়ালেই আটকে থাকেনি। জানলে অবাক হবে যে আমাদের ভারতের অনেক নাচের শুরুটাই হয়েছিল এই পবিত্র মন্দিরগুলোর প্রাঙ্গণ থেকে। ফুলমণি নিজে কিন্তু জন্মগতভাবেই একজন দারুণ নৃত্যশিল্পী। ওর সম্প্রদায়ের সবার মতো ও মাদলের তালে তালে নাচতে খুব ভালোবাসে। আসলে প্রাচীনকালে মন্দিরে ভগবানের উদ্দেশ্যে যে ভক্তিপূর্ণ নাচ হতো, সেটাই ধীরে ধীরে আমাদের দেশের বিভিন্ন লোকনৃত্য বা ফোক ড্যান্সের রূপ নিয়েছে। এবার চলো ভারতের এই রঙিন মানচিত্রের উপর দিয়ে একটু ঘুরে আসা যাক। দেখব কোন রাজ্যে কোন লোকনৃত্য মানে ফোক ডান্স বিখ্যাত। দেখো, পঞ্জাবের মানুষেরা নাচতে ভালোবাসে ভাংড়া। ঠিক তেমনি গুজরাতে খুব জনপ্রিয় হল ডান্ডিয়া। আসামের বিখ্যাত নাচ হল বিহু। আর আমাদের নিজেদের রাজ্য মানে পশ্চিমবঙ্গের অন্যতম সেরা লোকনৃত্য হল ছৌ। ভারতের প্রতিটা কোণায় যেন একটা নিজস্ব ছন্দ আর স্পিরিট লুকিয়ে আছে। উৎসবের দিনে ছৌ নাচ দেখতে ফুলমণির যে কি আনন্দ সে আর বলার নয়। ছৌ নাচের শিল্পীরা ভারী ভারী আর ভীষণ উজ্জ্বল রঙের সব মুখোশ পরেন। তারপর বাজনার তালে তালে প্রচণ্ড জোরে মাথা নেড়ে আর শূন্যে অনেকটা উঁচুতে লাফিয়ে লাফিয়ে তারা নাচেন। একবার জাস্ট ভাবো তো, অত ভারী একটা মুখোশ পরে এতটা উঁচুতে লাফানো। এই প্রবল শক্তি আর ছন্দ দেখলে যে কারো গায়ে কাটা দেবে। এই নাচ দেখলে আনন্দের রীতিমতো হাততালি দিয়ে লাফিয়ে উঠতে ইচ্ছে করবেই। নাচ তো অনেক হলো, এবার চলো নাটকের জগতে প্রবেশ করা যাক।
গত রবিবারই ফুলমণি তার বাবা মায়ের সাথে গ্রামের একটা খোলা মঞ্চে যাত্রা দেখতে গিয়েছিল। সেই যাত্রাপালা দেখে ও এতটাই থ্রিলড হয়েছিল যে পরের দিন স্কুলে এসে দিদিমণিকে সব গল্প গড়গড় করে শুনিয়ে দেয়। দিদিমণি তখন ওকে বুঝিয়ে বলেন যে এই যাত্রা হল আসলে এক ধরনের লোকনাট্য বা ফোক থিয়েটার। মজার ব্যাপার হল মহারাষ্ট্রে এই ধরনের থিয়েটারকে বলা হয় তামাশা, উত্তর ভারতে বলে নৌটাঙ্কি, আর আমাদের বাংলায় একেই আমরা বলি যাত্রা। এই যে লোকনাট্যগুলোর কথা বললাম, এগুলো বেশিরভাগই তৈরি হয় মাইথোলজিক্যাল বা পৌরাণিক কাহিনীর ওপর ভিত্তি করে। এখন প্রশ্ন হল, পৌরাণিক বা মাইথোলজিক্যাল মানে কি? খুব সহজ। এর মানে হল এমন সব কাল্পনিক বা প্রাচীন যুগের গল্প যা এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে মুখে মুখে বা বইয়ের পাতায় ঘুরে ঘুরে আমাদের কাছে এসে পৌঁছেছে। যেমন ধরো রামায়ণ, মহাভারত বা দেবদেবীদের নানান চমৎকার সব গল্প। আর জানো তো, ভারতের শাস্ত্রীয় নৃত্য বা ক্লাসিক্যাল ড্যান্সেও এই পৌরাণিক গল্পগুলোর খুব সুন্দর ব্যবহার করা হয়। আমাদের ভারতে ক্লাসিক্যাল ডান্স বা শাস্ত্রীয় নৃত্যের ঐতিহ্য কিন্তু বিশাল। চলো দেখে নিই কোন অঞ্চলের কোন নাচ বিখ্যাত। উত্তর ভারতে রয়েছে কত্থক, দক্ষিণ ভারতে গেলে তোমরা দেখতে পাবে ভারতনাট্যম, মোহিনীআট্টম, কুচিপুড়ি এবং কথাকালি। আর পূর্ব ভারতে বিখ্যাত হল মণিপুরী এবং ওডিশি। এত রকম বৈচিত্র্যময় শাস্ত্রীয় নৃত্য আমার তো মনে হয় পৃথিবীর আর কোনো দেশে দেখতে পাওয়া যাবে না। সত্যি আমাদের দেশের সংস্কৃতি কত সমৃদ্ধ। যেখানে নাচ আছে সেখানে তো গান আর বাজনা থাকবেই, তাই না? ভারতের এই শাস্ত্রীয় সঙ্গীত বা ক্লাসিক্যাল মিউজিক মূলত দুটো প্রধান ধারায় ভাগ করা যায়, হিন্দুস্থানি এবং কর্ণাটিকি। আর এই গানগুলোর সাথে সঙ্গত করার জন্য যে বাদ্যযন্ত্রগুলো বাজানো হয় সেগুলোর সুরও কিন্তু ভীষণ মিষ্টি। যেমন ধরো সেতার, তবলা, সারেঙ্গি বা ড্রাম। ফুলমণির গলাটাও কিন্তু বেশ সুন্দর। ও তো মনে মনে বিশ্বাস করে যে এই চমৎকার বাদ্যযন্ত্রগুলোর সুরের সাথে সে একদিন একেবারে নিখুঁত ছন্দে গান গাইতে পারবে। প্রাচীন আর মধ্যযুগের ভারতবর্ষে রাজারা কিন্তু এই শিল্পের ভীষণ কদর করতেন। তারা তাদের রাজদরবারে শাস্ত্রীয় সঙ্গীত ও নৃত্যশিল্পীদের সমর্থন আর আশ্রয় দিতেন। যেমন মহান মুঘল সম্রাট আকবরের কথাই ধরা যাক। সম্রাট আকবর তার রাজদরবারের অন্যতম শ্রেষ্ঠ গায়ক কিংবদন্তি তানসেনের গান শুনতে ভীষণ ভালোবাসতেন। শোনা যায় তানসেন যখন গান গাইতেন তখন চারপাশের প্রকৃতিও নাকি শান্ত হয়ে সেই জাদুকরী সুর শুনত। ভাবলি যেন ইতিহাসের সেই জাদুকরী দরবারে হারিয়ে যেতে ইচ্ছে করে। আচ্ছা, শুধু কি গান আর নাচ? আমাদের দেশ তার অসাধারণ সব স্থাপত্য আর অট্টালিকার জন্য পৃথিবী বিখ্যাত। এই যেমন সাদা পাথরে মোড়া এই অপরূপ সুন্দর বিল্ডিংটা। হ্যাঁ, ঠিক ধরেছ, এটা হলো তাজমহল। আগ্রায় যমুনা নদীর তীরে থাকা এই তাজমহল হল পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটা। সম্রাট শাহজাহান তার প্রিয় স্ত্রী মমতাজ মহলের স্মৃতিতে এটা নির্মাণ করেছিলেন। এর এই অপার্থিব সৌন্দর্য দেখলে যে কারো চোখ বিস্ময়ে একেবারে গোল গোল হয়ে যাবে। তাজমহল ছাড়াও কিন্তু আরও অনেক বিশাল আর চমৎকার স্থাপত্য আমাদের দেশে ছড়িয়ে আছে। এই যেমন সম্রাট আকবরের তৈরি ফতেপুর সিক্রির এই বিশাল দরজাটা, একে বলা হয় বুলন্দ দরওয়াজা। এর বিশাল আকার দেখলে সত্যি হাঁ হয়ে যেতে হয়। এছাড়াও আছে দিল্লির লালকেল্লা। ফুলমন তো মনে মনে স্বপ্ন দেখে যে একদিন সে বড় হয়ে সারা ভারতবর্ষ ঘুরে এই সমস্ত চমৎকার স্মৃতিস্তম্ভগুলো নিজের চোখে দেখবে। কি তোমাদেরও নিশ্চয়ই এই দারুণ জায়গাগুলোতে যাওয়া ইচ্ছে করছে, তাই না? এতক্ষণ তো ইতিহাস, নাচ, গান আর চমৎকার সব অট্টালিকার রোমাঞ্চকর গল্প শোনা হলো। এবার চলো ফুলমণির সাথে মজার ছলে একটু ইংরেজি গ্রামার বা ব্যাকরণ শিখে নিই। ধরো আমি বললাম ফুলমণি ইজ আ সান্থাল গার্ল, ফুলমণি লাভস টু ড্যান্স। বারবার ওই ফুলমণি নামটা শুনতে কেমন একটা লাগছে না? তাই দ্বিতীয় বাক্যে ফুলমণির নামের বদলে আমরা বসাবো শি। মানে ফুলমণি ইজ আ সান্থাল গার্ল, শি লাভস টু ড্যান্স। নামের পরিবর্তে আমরা যে শব্দটার ব্যবহার করি তাকেই বলে প্রোনাউন। আর এখানে এই শি হল একটা পার্সোনাল প্রোনাউন। এবার এই চারটা দিকে একটু ভালো করে নজর দেয়া যাক। ইংরেজিতে নিজেদের বোঝাতে আমরা বলি আই বা আমি, আর অনেকজন হলে বলি উই বা আমরা। সামলে জনকে মানে তোমাদের সম্বোধন করতে ইংরেজিতে বলা হয় ইউ। আর যখন অন্য কারো কথা বলা হয় তখন ছেলেদের ক্ষেত্রে হি, মেয়েদের ক্ষেত্রে শি এবং পশু পাখি বা কোনো বস্তুর ক্ষেত্রে ইট ব্যবহার করা হয়। আর এরা সবাই যখন বহু বচনে বা অনেক সংখ্যায় থাকে তখন আমরা বলি দে বা তারা। এই সবগুলোকে এক কথায় বলে পার্সোনাল প্রোনাউন। নিয়মগুলো কিন্তু বেশ সোজা, তাই না?
এবার ধরো ফুলমণির বাড়িটার কথা আমরা বলবো। আমরা বলতে পারি হিয়ার ইজ দ্য হাউস অফ ফুলমণি, মানে এই হলো ফুলমণির বাড়ি। কিন্তু এটাকে আরও সহজে আর স্মার্টলি বলা যায় হিয়ার ইজ হার হাউস, অর্থাৎ এই হলো তার বাড়ি। এই যে হার শব্দটা আমরা ব্যবহার করলাম, এটা বুঝিয়ে দিচ্ছে বাড়িটা কার বা বাড়িটার ওপর কার অধিকার আছে। যখন কোনো প্রোনাউন দিয়ে অধিকার বা কার জিনিস সেটা বোঝানো হয়, তখন তাকে বলে পজেসিভ প্রোনাউন। যেহেতু ফুলমণি একটা মেয়ে, তাই তার বাড়ি বোঝাতে হার ব্যবহার করা হলো। ব্যাপারটা কিন্তু একদম জলের মতো সহজ। চলো একবার ঝালিয়ে নেওয়া যাক। যদি পার্সোনাল প্রোনাউন হয় আই, মানে আমি, তবে তার পজেসিভ প্রোনাউন হবে মাই বা আমার। উই থেকে হবে আওয়ার, মানে আমাদের। ইউ থেকে ইয়োর, হি থেকে হিজ, অর্থাৎ ছেলেদের ক্ষেত্রে তার। শি থেকে হার, মানে মেয়েদের ক্ষেত্রে তার। এর থেকে ইটস, আর দে থেকে হয়ে যাবে দেয়ার বা তাদের। তোমরা চাইলে খাতায় এই চারটা লিখে নিয়ে অনায়াসই প্র্যাকটিস করতে পারো। তাহলে আজ আমাদের এই সুবিশাল আর বৈচিত্র্যময় দেশের দারুণ সব ইতিহাস, গুহাচিত্র, লোকনৃত্য, সঙ্গীত আর স্থাপত্যের কথা জানা হলো। তার সাথে শেখা হলো মজাদার গ্রামারও। আমাদের এই দেশটা কত বড় আর কত সুন্দর, তাই না? এরপর ভারতের আর কোন চমৎকার মনুমেন্ট বা নাচ সম্পর্কে তোমরা জানতে চাও, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি আজকের এই দারুণ সফরটা তোমাদের ভালো লেগে থাকে, তবে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। আর হ্যাঁ, নতুন নতুন মজার পড়া শিখতে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না আখাড়া স্টাডি ইউটিউব চ্যানেলকে। সবাই খুব ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো। খুব তাড়াতাড়ি আবার দেখা হবে।